বাংলাদেশের মিডিয়াগুলা যে কোন বহির্জগৎ থেকে এই পৃথিবীতে নাজিল হয়েছে এদের খবর না দেখলে বোঝা খুব কঠিন। যেখানে ইরানে গত 9-10 দিন ধরে প্রচণ্ড রকম জনবিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে এবং কয়েকটা প্রদেশ অলরেডি বিক্ষোভকারীরা দখল করে ফেলছে এবং সেখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী নাই, যারা ছিল তারা নাকি অস্ত্র সমর্পণ করে নিজেরাও নাকি বিক্ষোভে যোগ দিয়েছে এবং যে কোনো মোমেন্টে এই ইরানের আলী খামেনি তার পরিবার সহ ইরান ছেড়ে হয়তো ভেগে রাশিয়ায় চলে যেতে পারে। যে কোনো মোমেন্টে ইরানের সরকারের পতন ঘটতে পারে। ঠিক তেমনই একটা মোমেন্টে এই সমস্ত ব্যাপারে ফোকাস না করে এই বাংলাদেশের মিডিয়াগুলা তারা ফোকাস করছে যে ইসরায়েলের চোখে ভয়ের ছাপ, ধেয়ে আসবে ইরানি আগুন। বুঝছেন, যেমন এখন যে কোনো মোমেন্টে এই ইরানের পতন ঘটতে পারে। এই যারা নাকি সরকারে আছে, যে মৌলবাদী যে গোষ্ঠী, ইরানি বিপ্লবের যে সমস্ত লিগ্যাসি যারা বহন করে, গোটা ইরানকে একটা জেলখানা বানাইছিল এবং মানুষের কোনো অধিকার, নাগরিক অধিকার, স্বাধীনতা কিছুই ছিল না। এমনকি একটা মেয়ে গত 2 বছর আগে, সবাই এটা জানে কি ভয়ঙ্কর অবস্থা, মাথায় হিজাব দেয় নাই, পুলিশ ধরে নিয়ে তাকে পিটিয়ে একেবারে মেরে ফেলছে। এরপর এটার প্রতিবাদে যখন রাস্তায় মেয়েরা নামছিল, বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে 500 মানুষকে নাকি প্রায় তারা হত্যা করছে। তো এরপরে এই ইরান নামক দেশটায় যে সরকার আছে, ইসলামী জঙ্গিবাদী অনেকটা বলা যায়, তবে অবশ্য শিয়া জঙ্গিবাদী, সুন্নি জঙ্গিবাদী না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে শিয়া জঙ্গিবাদীরাই এখন আবার যে ওই সুন্নিদের কাছে খুবই জনপ্রিয়, তাদের নয়নের মণি। তো এখন যে কোনো মোমেন্টে এই সরকারের পতন ঘটে যেতে পারে। ইরানের মানুষ খেপে গেছে, আর খেপবেই বা না কেন? কারণ ইসলামী শাসন দিয়ে এদেরকে তো পেটে ভাত দেওয়া যায় না, পেটে খাবার দেওয়া যায় না। $1 নাকি কত 14.5 লক্ষ রিয়াল পাওয়া যায়, চিন্তা করা যায়। তার মানে সে দেশের টাকার যে কোনো মূল্য নাই, এখান থেকেই তো বলা যায়। প্রাচীনকালে এই পারস্যের একটা সভ্যতা ছিল, খুবই বিখ্যাত সভ্যতা, বিশাল সাম্রাজ্য। এই পারস্য সভ্যতা নিয়ে এই পারস্যের মানুষগুলোর কিন্তু গর্ব অহংকারের কোনো সীমা ছিল না। কিন্তু যবে থেকে এই ইরানে অর্থাৎ পারস্যে ইসলাম প্রবেশ করছে, তবে থেকেই কিন্তু এই পারস্যের পতন। অনেকে মনে করে যে এই পারস্যের এই যে বাগদাদ কেন্দ্রিক যে ইসলামী খিলাফত চালু ছিল, আব্বাসীয় খিলাফত, তখন তো এখানে অনেক জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো। এরা আসলে জানেই না, যারা নাকি জ্ঞান বিজ্ঞানের চর্চা করতো, ওরা কি ইসলাম নিয়ে গবেষণা করে, ইসলাম চর্চা করে কোনো কিছু আবিষ্কার করে নাই। এবং ওরা বস্তুতপক্ষে একটা পর্যায়ে ওদেরকে আসলে নাস্তিক, কাফের এই ধরনের আখ্যা দেওয়া হয়েছিল। অর্থাৎ তারাই কিন্তু এখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা করছিল, যারা নাকি বস্তুত ইসলাম থেকে খারিজ হয়ে গেছিলো ওরা। এবং ওদেরকেই কিন্তু এখন এই বাংলাদেশে দেখি, যেমন ইবনে সিনা। এই ইবনে সিনাকে কিন্তু শেষ বয়সে এসে তাকে কিন্তু নাস্তিকতা, মুনাফিকির দায় তাকে কিন্তু ওই তৎকালীন যে শাসক তারা কিন্তু তার বিরুদ্ধে হুলিয়া জারি করে এবং এই ব্যক্তিটা ফালিয়ে বেড়ান। এবং বাংলাদেশের এখন সুন্নি যে মুসলমান আছে, তারা কিন্তু এখন বলে, অনেক হুজুরকে আমি বলতে শুনছি, ইবনে সিনা কোনো মুসলমান ছিল না, অর্থাৎ নামে মুসলমান হলো, সে বাস্তবে কিন্তু মুসলমান ছিল না, এটাই বলে আর কি, এটাই বলে। অথচ এই বাংলাদেশের মুসলমানদেরকে বোকা বানানোর জন্য এই যে জামায়াত ইসলাম কী করছে, এই ইবনে সিনা নামে তাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করছে, তারপরে হাসপাতাল তৈরি করছে। ইন্টারেস্টিং ব্যাপার, এরা যখন এগুলো তৈরি করছে, আমার ধারণা এরা নিজেরাও জানতো না যে ইবনে সিনা আসলে কাফের মুনাফিক হয়ে গেছিল। এটা যদি জানতো তাহলে নিশ্চয়ই এটা করতো না। আর পরে যখন করেই ফেলছে, আর এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, অতঃপর এটা নাম আর চেঞ্জ করে না। তো যাই হোক, আসল কথা হচ্ছে যে এই ইরানের পতন শুরু হয় এখানে যখন ইসলাম ঢোকে, এবং অতঃপর ইরানের অনেক সম্ভাবনা ছিল। ইরানের মানুষগুলো কিন্তু নেচারালি তারা কিন্তু খুবই মানে প্রগতিশীল, কিন্তু যে কোনোভাবেই হোক ইসলামের একবার আদর্শ কোনো জায়গায় যদি ঢোকে, তাহলে তো তারা অনেকটা এডিক্টেড হয়ে যায়, তাই না? এবং ঠিক সেই কারণে ওই যে এরা ভালো ছিল, ওই রেজা শাহ পাহলভীর আমলে এদের ভালো লাগে নাই,
তারপরে রেজা শাহ পাহলভিকে তাড়িয়ে দিয়ে এরাই আবার ইসলামের শাসন চাইছিল। সে ওই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে ডেকে আনছিল প্যারিস থেকে। এরপর তো গত 46-47 বছর ধরে সে ইসলামী যাত্রা কলে পিষ্ট হতে হতে যখন এখন পেটে ভাত নাই, চিন্তা করা যায় এদের কত তেলের খনি আছে, তাই না? পৃথিবীর বিভিন্ন দেশে যে তেলের খনিগুলো আছে, যে সমস্ত দেশে তারা এগুলো বিক্রি করে কত তাদের দেশের উন্নতি করছে। বাট ইরান কিন্তু কিছুই করতে পারে নাই, এখন এসে অনেকে বলবে এর উপরে স্যাংশন দেওয়া ছিল, তেল বিক্রি করতে পারে নাই, এই জন্যে তারা পারে নাই। তো এটা তো স্বাভাবিক, তাই না? ইসলামী আদর্শ এটা তো একটা অ্যারাবিক কালচার এবং এটা একটা অ্যারাবিক পলিটিক্যাল আইডিওলজি, অ্যাগ্রেসিভ আইডিওলজি, অর্থাৎ সাম্রাজ্যবাদী একটা আদর্শ। তো এখন আমেরিকা তারা তো গণতান্ত্রিক একটা সাম্রাজ্যবাদ তৈরি করছে। তো আমেরিকা কি এটার এগেনস্টে শত্রু না, মানে পরস্পর শত্রু না? আমি কিন্তু বারবার একটা জিনিস বলি, অনেকে কিন্তু এসে বলবে যে ইরানকে তেল বিক্রি করতে দিত না, স্যাংশন দিছিল, এই জন্যই তারা আসলে আজকের বিপদের মধ্যে আছে। তা তো পড়বেই, কারণ এরা নিজেরাই তো একটা ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্যে উঠে পড়ে লাগছিল, তাই না? এবং যে কারণে এরা ওই যে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য হামাসকে প্রশিক্ষণ দিয়েছিল, তারপরে হেজবুল্লাহকে প্রশিক্ষণ দিয়েছিল, এদিকে ওই এমনকি যে ভেনিজুয়েলার মতো একটা একনাক দেশের সাথে এদের খুব ভালো সম্পর্ক ছিল এবং সেখানে এই হেজবুল্লাহদেরকে দিয়ে নাকি প্রশিক্ষণও করাতো। তারপরে যে আর এক কঠিন স্বৈরশাসক বাশার আল আসাদকে সাহায্য করতো। তার সমস্ত জায়গায় যত স্বৈরশাসক, তারপরে যত ডিকটেটর, যত মৌলবাদী, সবাইকে কিন্তু ইরান সাহায্য করতো। এখন এরা আসলে ভয়ঙ্কর রকমভাবে গণতন্ত্র বিরোধী, তাই না? তো এখন গণতান্ত্রিক সাম্রাজ্যবাদের নেতা তো হলে আমেরিকায় গোটা পৃথিবী চালায়। তো তারা কি এখন ইরানকে সাহায্য করবে না কি ওর ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য? না, তা তো করবে না। এরা তো পরস্পরের রাইভাল। যেমন ধরেন যে ওই ভারত আর পাকিস্তান, তাই না? তো এরা কি পরস্পরের রাইভাল না? এরা কেউ কি সাহায্য করবে নাকি? অথবা মনে করেন যে চায়না এবং ভারত, এরাও কিন্তু পরস্পরের রাইভাল। এরা তো কেউকে সাহায্য করবে না, বরং একে অন্যকে ধ্বংস করার চেষ্টা করবে, তাই না? তো ইসলামিক সাম্রাজ্যবাদী দর্শন আর ওদিকে গণতান্ত্রিক সাম্রাজ্যবাদী দর্শন, দুটো তো পরস্পরের শত্রু। এখানে ইরান যেমন প্রতিনিয়ত ওই আমেরিকা আর ইসরায়েলের ধ্বংস কামনা করে, তো আমেরিকা ইসরায়েল ওরাও তো ইরানের ধ্বংস কামনা করে। বিষয়টা তো এরকম। অর্থাৎ এখানে যদি কেউ এসে বলে যে ইরানকে তেল বিক্রি করতে দেয় না, এই জন্য আজকের এই অবস্থা, তা তো বটেই। এরকম যারা নাকি এই আমেরিকার সাথে ফাজলামি করবে, গণতান্ত্রিক সিস্টেমের সাথে ফাজলামি করবে, তাদেরকে এই ধরনের বিপদে পড়তে হবে। এবং এই ধরনের বিপদকে যদি কাটিয়ে উঠে তারা নিজেদের পায়ে দাঁড়ায়, সেটাই হলো তার দর্শনের বা তার আদর্শের সফলতা, তাই না? এখানে আমি একটা ভিন্ন ধর্মের বা ভিন্ন ধর্মীয় বা ভিন্ন কিসিমের আদর্শ অনুসরণ করব আর আমার বিরোধী কোনো দর্শনের লোক সে আমাকে সাহায্য করবে, এটা তো হয় না। সে আমার সাথে তো অবশ্যই শত্রুতা করবে, বাট আমি যদি তার সাথে টক্কর দিয়ে যদি টিকে থাকতে পারি, সামনের দিকে এগোতে পারি, উন্নতি করতে পারি, তাহলে দর্শন হিসাবে আমারটাই যে স্ট্রং, আমারটাই যে গ্রহণযোগ্য, আমারটাই যে বাস্তবসম্মত, সেটাই তো প্রমাণিত হয়, তাই না? অর্থাৎ ইরান তো একেবারে খুব ভালো মতো প্রমাণ করে দিয়েছে যে ইসলামী দর্শন দিয়ে আর যাই হোক মানুষের পেটে ভাত দেওয়া যায় না। এইটা দিয়ে হয়তো ওই মরার পরে বেহেশত থেকে 72 হুর, আকণ্ঠ মদ্যপানের সুযোগ এইগুলো পাওয়া যাইতে পারে, বাট ইহজগতে পেটে ভাত দেওয়া যায় না, কাজ দেওয়া যায় না, মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য দেওয়া যায় না। এটা তো প্রমাণিত, তাই না? তো যাই হোক, ইরানের জনগণ এখন ক্যাপসে, সেখানে আন্দোলন হচ্ছে, যে কোনো মোমেন্টে এই খোমেনির শাসনের পতন হতে পারে। বাট বাংলাদেশের মিডিয়াগুলোর চোখে কিন্তু এটা ধরা পড়ছে না, বরং বাংলাদেশের মিডিয়া দেখছে না জানি কখন ইরান খেপে গিয়ে ইসরায়েলের ওপরে এমন বোমা বর্ষণ করবে, এমন মিসাইল নিক্ষেপ করবে যে ইসরায়েলের আর কোনো চিহ্ন থাকবে না, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের এই সৌদু পাবলিকরে খুশি করার জন্যে যে ধরনের খবর তৈরি করা দরকার, ঠিক সেই ধরনের খবরই তারা প্রচার করে যাচ্ছে নিরলসভাবে। এটা লক্ষণীয়। ধন্যবাদ।